বাংলাদেশের রাজনীতিতে এখন বিপুল আলোচনা হচ্ছে ইলিয়াস হোসেনের ভিডিও নিয়ে। কয়েকদিন আগে ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করেন এবং এই ভিডিওতে তিনি বেশ কয়েকজনকে খলনায়ক হিসেবে দেখান এবং কাউকে তিনি হিরো হিসেবে দেখান। এই ভিডিওতে তিনি অনেকগুলো বিষয় তুলে আনেন, অনেকগুলো ব্যক্তিকে তুলে আনেন। এক জায়গায় 5ই আগস্টের 3 জন ছাত্র প্রতিনিধির বিষয়ে তুলে আনেন এবং আসিফ নজরুলকে পুরো ভিডিও জুড়ে একটা বড় অংশে খলনায়ক হিসেবে দেখিয়েছেন এবং এই 3 সমন্বয়ককে বা ছাত্র প্রতিনিধিদেরকে তিনি এনেছিলেন এই ধরনের একটা আলাপ দিয়েছেন। এটার উপর ভিত্তি করে শেখ মাসুদ নামক একজন ব্যক্তি একটা পোস্ট লিখেছেন ফেসবুকে এবং তিনি জুনায়েদ সাকিকে এই 3 সমন্বয়ক বা 3 ছাত্র প্রতিনিধির সাথে যুক্ত করেন। এর বিপরীতে এটার জবাবে ফিরোজ আহমেদ একটা লেখা লিখেন এবং আরিফ তালুকদার, যিনি 3 জন ছাত্র প্রতিনিধির অন্যতম ছিলেন, তিনিও এটা নিয়ে পোস্ট লিখেন বা এটা নিয়ে আলাপ করেন। এই আলাপে যেতে গেলে ইলিয়াস হোসাইন এখানে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাদেরকে তিনি আওয়ামী দোসর হিসেবে তিনি আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং ওয়াকারকে অর্থাৎ সেনাপ্রধানকে তিনি একদম নির্দোষ অথবা হিরো হিসেবে তিনি উপস্থাপন করেন এবং আসিফ নজরুলকে তিনি এখানে খলনায়ক হিসেবে দেখান। এই খলনায়ক হিসেবে দেখানোর সাথে 3 সমন্বয়ককে তিনি যুক্ত করার যে বিষয়টা, সেটা নিয়েই আমি আজকে আলাপ করব। কারণ এই 3 সমন্বয়ক বা 3 ছাত্র প্রতিনিধিকে সামনে রেখে এখানে জামাত যেভাবে গণসংহতি আন্দোলনকে জড়াচ্ছে, সেই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আজকের আলোচনায় আমি এই বিষয়টাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত বলি, জামাত কেন নতুন করে খেপল, কেন গণসংহতি আন্দোলনের সাথে তাদের এই শত্রুতা দেখাচ্ছে। কয়েকদিন আগে যদি আপনি ফিরে যান, কাকমারির রৌমারিতে একটা ঘটনা ঘটল। কাকমারির রৌমারিতে কৃষক সমাবেশে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির হামলা করলো। এই ধরনের বিষয় আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেলাম এবং এটা নিয়ে আমার গতদিন আমি ভিডিও প্রকাশ করলাম আমার চ্যানেলে। সেই জায়গা থেকে আমি অন্তত একটিমাত্র সংগঠনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপর যে হামলাটা হলো সেটা নিয়ে বিবৃতিতে দেখলাম, সেটা হচ্ছে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলনের নেতৃত্বে যেহেতু জুনায়েদ সাকি আছেন, সেই জায়গা থেকে শেখ মাসুদ সেই দিক দিয়ে হয়তো গণসংহতি আন্দোলনের উপর রাগ ঝাড়ার জন্যই এই তত্ত্বটা নিয়ে আসতে পারেন বলে আমার কাছে মনে হয়। শেখ মাসুদ আসলে কে? 5ই আগস্ট বঙ্গভবনই তো 5ই আগস্টে বঙ্গভবনে 19 জন ব্যক্তি ছিলেন বলে আমরা জানি, অর্থাৎ 19 জন রাজনৈতিক ব্যক্তিত্ব। আসিফ নজরুল বাদ দিয়ে বাকি যারা ছিলেন তারা বিভিন্ন দলের হয়ে তারা ওইখানে গিয়েছিলেন। গণসংহতি আন্দোলন থেকে 2 জনকে আমরা দেখতে পাই, জুনায়েদ সাকি, ফিরোজ আহমেদ। বিএনপির কয়েকজন নেতৃত্ব ছিলেন, জামাতের নেতৃত্ব ছিলেন। সেই জায়গা থেকে শেখ মাসুদ কার সাথে ছিলেন? শেখ মাসুদ ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামায়াতের আমিরের সাথে ছিলেন। ফলে আমরা খুব সাধারণভাবে ধরে নিতে পারি তিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত, যদিও তারা বিভিন্ন জায়গায় নিজেদের রাজনৈতিক পরিচয়টাকে লোকাতে তারা পছন্দ করেন বলেই আমার কাছে মনে হয়। বিশেষ করে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের যারা নেতৃত্বে আছেন, ছাত্র শিবিরের রাজনীতিতে যারা আছেন, তারাও নিজেদের পরিচয় না দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে আমরা দেখতে পাচ্ছি। ফিরোজ আহমেদ, যিনি ওই দিন বঙ্গভবনে ছিলেন অনেকের মধ্যে একজন, তিনি একটা লেখা লেখেন। তিনি তার লেখার শুরুতেই যদি আমরা দেখি তাহলে দেখব আসিফ নজরুলকে যেভাবে একচেটিয়াভাবে দোষারোপ করা হচ্ছে, এটাকে কেন্দ্র করেই তিনি লেখাটা লিখছেন। যদিও লেখার সর্বশেষ অংশে তিনি শেখ মাসুদের যে লেখা, যে ক্লেইম, তার জুনায়েদ সাকিকে দোষারোপ করা, 3 সমন্বয়ককে নিয়ে আসা বা 3 ছাত্র প্রতিনিধিকে, এই বিষয়টাও তিনি উল্লেখ করেন, তবে খুবই ঠুনকোভাবে। অর্থাৎ তিনি শেখ মাসুদের আলাপটাকে কোনোভাবেই গুরুত্বই দিচ্ছেন না বলে তিনি তার পোস্টে বলতেছেন। তবে ফিরোজ আহমেদের এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আমি পুরো লেখায়, যেহেতু আসিফ নজরুলকে নিয়ে আলাপ হচ্ছে, ফলে আসিফ নজরুল এই সমন্বয়কদের সাথে যুক্ত না এবং অন্য কোনোভাবে তিনি ক্ষমতায় আসতে চান নাই, এই বিষয়টা আমরা এই লেখা দেখে বুঝতে পারি। শুরুতে আসিফ নজরুলকে নিয়ে ফিরোজ আহমেদের
একটা মূল্যায়ন আমরা দেখতে পাই। আসিফ নজরুলকে নিয়ে মহা হইচই দেখা যাচ্ছে। এই দুর্বিপাকের উৎস পুরোটা আমার জানা নাই, এখনকার বিবাদেরও খানিকটা মাত্র জানি। অর্থাৎ তিনি 5ই আগস্টে ছিলেন এবং যে পুরোটা সময় ছিলেন তিনি নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন তিনি ওই সময়টার অবস্থাটাই তিনি জানেন, কী কী ঘটছেন তিনি জানেন, কিন্তু পুরোটা তিনি জানেন না, তিনি স্বীকারোক্তি দিচ্ছেন। তবে যেদিন এবং যে ঘটনাটাকে ষড়যন্ত্রের নির্দেশন হিসেবে বলা হচ্ছে তার এর একটা ছোট অংশ আমার জানা, ইতিহাসের স্বার্থে সেটুকুতে নিজের সাক্ষ্য জানিয়ে রাখছি কেবল। তার এই লেখা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই ইলিয়াস হোসাইনের লম্বা ভিডিও, এই ভিডিওকে রিফিউট করতে গিয়ে, যুক্তি খণ্ডন করতে গিয়ে তার এই লেখাটা, অর্থাৎ ঢালাওভাবে ইলিয়াস হোসাইন তার যে যুক্তি দেখিয়েছেন আসিফ নজরুলের বিরুদ্ধে, সেই লেখার যুক্তি খণ্ডন হিসেবেই ফিরোজ আহমেদ এই লেখাটা লিখেছেন বলে আমাদের কাছে মনে হয়। ফিরোজ আহমেদ বলতেছেন 5ই আগস্টে প্রায় পুরোটা সময় আসিফ নজরুল, জুনায়েদ সাকি সহ ওনারা ছিলেন এবং অনেক ঘটনার সাক্ষ্য তিনি। আসিফ নজরুলকে যেভাবে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে সে জায়গা থেকে তার কাছে এটা মনে হয় না, কারণ সবাই মিলে তখন সমন্বয়কদেরকে, অর্থাৎ প্রধান নেতৃত্ব যারা ছিলেন, যারা সমন্বয় বোর্ডের নেতৃত্ব ছিলেন তাদেরকে খোঁজা হচ্ছিল, ফোন দিয়ে খোঁজা হচ্ছিল, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বঙ্গভবনে আনা যাচ্ছিল না। ওই দিন আমরা যারা যারা রাজপথে ছিলাম তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কেউ কেউ তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় অবস্থান করতে হয়েছে। দীর্ঘক্ষণ ধরে বাইরে থাকার ফলে অনেকেরই ফোন বন্ধ ছিল, সেটা আমরা সবাই জানি। আমার নিজের ক্ষেত্রেও আমি তখনও আরেকটা জায়গায় আশ্রয় ছিলাম এর আগদিন পর্যন্ত, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত। সেই জায়গা থেকে ওই দিন অনেকেরই ফোন বন্ধ থাকতেই পারে, সেটা আমরা ধরে নিতে পারি। এবং ওই দিন গুরুত্বপূর্ণ নেতাদেরকে সেনাবাহিনী নিজেই গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন বলে আমরা দেখতে পেয়েছি। আসিফ নজরুলকেও আমরা সেনাবাহিনীর গাড়িতেই দেখতে পেয়েছি প্রথমে। সেনাবাহিনী প্রোটোকল নিয়ে যাচ্ছিলেন আসিফ নজরুলকে এবং জুনায়েদ সাকি সহ আমরা অনেককেই দেখতে পাই এইভাবে গাড়িতে করে। আমাদের যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। এবং ফিরোজ ভাইয়ের লেখায় আমরা যা দেখতে পাই এবং আরও বিভিন্ন জনের লেখায় দেখতে পাই, তাদেরকে আসলে পাওয়া যাচ্ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আমার বেশ কয়েকজন সিনিয়র, আবদুল্লাহ বাকির ভাইয়ের পোস্টেও আমরা দেখতে পাই, আমরা সাইদ আবদুল্লাহর পোস্টেও আমরা দেখতে পাই তিনি নিজেই সে সময় ট্যাগ করে দিয়ে নাহিদ ভাই থেকে শুরু করে আসিফকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদেরকে তিনি ট্যাগ করে পোস্ট লিখেছিলেন, তাদেরকে খোঁজা হচ্ছে, যদি পোস্ট দেখার সাথে সাথে তারা যেন দ্রুত বঙ্গভবনে আসেন। অর্থাৎ এখানে 3 সমন্বয়করা স্পন্টেনিয়াসলি গিয়েছেন, কোনো প্ল্যান ছাড়া। সেটাও আমরা এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি তারা আসলে নিজ থেকেই হয়তো আন্দোলনের অংশ হিসেবেই গিয়েছেন। এখানে কোনোভাবে নাহিদ ইসলাম বা অন্যান্য যারা আছেন, নেতৃত্বে যারা ছিলেন, তাদেরকে ইগনোর করে যান নাই বলেও আমরা দেখতে পাই এইসব প্রমাণকে সামনে রাখলে। যেহেতু আবদুল্লাহ বাকি তিনি নিজেও ছাত্র অধিকারের সাথে যুক্ত ছিলেন এবং নাহিদ ইসলামের একজন সহযোদ্ধা ছিলেন দীর্ঘ সময়কাল ধরেই, সেই জায়গা থেকে এখানে অনেককে এখানে শত্রু বানানো হচ্ছে। কিন্তু আরিফ তালুকদারের লেখাও আমরা যদি দেখি তাহলে দেখব তিনি স্পেশালি আসিফ নজরুল বা অন্যান্য ক্যারেক্টারগুলো বাদ দিয়ে তিনি আবদুল্লাহ হুসাইন অর্থাৎ 3 জনের একজন, ওনাকে তিনি এক ধরনের সন্দেহের চোখে দেখতেছেন এই বঙ্গভবনে যাওয়াকে কেন্দ্র করে। বঙ্গভবনে আরিফ তালুকদারের ভাষায় যদি আমি বলি, বঙ্গভবনে তিনি যেতে চান নাই বা খুব বেশি উৎসাহী ছিলেন না যেতে, যতটা না আবদুল্লাহ হুসাইন ছিলেন। আবদুল্লাহ হুসাইনও তার এক সময়কার সহযোদ্ধা বলে আরিফ তালুকদারের ভাষায় আমরা দেখতে পাই বা তার পোস্টে আমরা জানতে পারি। ওই 3 জন শিক্ষার্থী বা ছাত্র প্রতিনিধি, তাদেরকে আদৌ কারা চিনতেন, আদৌ কারা নিয়ে গেছেন তা আমরা আসলে কেউই জানি না। আমরা এটা নিয়ে ফিরোজ আহমেদের লেখা দেখতে পাই, এটা নিয়ে আরিফ তালুকদারের লেখা দেখতে পাই, আমরা অনেকের লেখাই দেখতে পাই, আদৌ কারা নিয়ে গেছে আমরা কোনোভাবেই জানি না। আরিফ তালুকদারের লেখা যদি পড়ি তাহলে আবদুল্লাহ হুসাইনকে এক ধরনের সন্দেহের চোখে আমরা দেখতে পাই। কিন্তু আবদুল্লাহ হুসাইন যদি নিয়ে যান তাহলে আবদুল্লাহ হুসাইনকে কে নিয়ে যান, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি সেনাবাহিনী নিয়ে যান? কিন্তু
শেখ মাসুদ তার পোস্টে লিখতেছেন জুনায়েদ সাকি নাকি তাদেরকে নিয়ে গেছেন। তিনি তার পোস্টে বলতেছেন, যেটাকে আমরা খুব হাস্যকরভাবেই ধরে নিতে পারি, তিনি বলতেছেন দারোয়ানদেরকে বা ওইখানকার যারা সেনাবাহিনীর প্রহরী যারা ছিলেন তাদেরকে বারবার তাগাদা দিচ্ছিলেন এই তিনজনকে রিসিভ করতে, তিনজনকে মিটিংয়ে ঢোকাতে। কিন্তু আমরা অন্যান্য ব্যক্তিদের লেখা পড়লে আমরা বুঝতে পারি এটা পুরোপুরি মিথ্যা। জুনায়েদ সাকি মূলত তাগাদা দিচ্ছিলেন রফিক হোসেন বাবলু অর্থাৎ মাওলানা ভাসানী পরিষদের নেতা। আসলে জুনায়েদ সাকি তাগাদা দিচ্ছিলেন গণতন্ত্র মঞ্চের নেতৃত্বদেরকে ঢুকতে দেওয়ার জন্য। গণতন্ত্র মঞ্চের নেতৃত্বের মধ্যে সে সময় বঙ্গভবনের বাইরে ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ স্বপন, বাবলু ভাই অর্থাৎ মাওলানা ভাসানী পরিষদের নেতা এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ তখন বাইরে ছিলেন। কিন্তু শেখ মাসুদ খুব হাস্যকরভাবে তার ফেসবুক পোস্টে লিখেছেন জুনায়েদ সাকি নাকি তিনজন সমন্বয়ককে রিসিভ করতে বারবার তাগাদা দিচ্ছিলেন সেনাবাহিনী যারা পাহারারত ছিলেন তাদেরকে। কিন্তু আমরা জানতে পাই তিনি মূলত গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ অর্থাৎ শহীদুদ্দিন মাহমুদ স্বপন, হাসনাত খায়ুম, বাবলু ভাই অর্থাৎ ভাসানী পরিষদের নেতা, ওনাদের জন্য তিনি বারবার তাগাদা দিচ্ছিলেন সেনাবাহিনীর প্রহরী যারা ছিলেন তাদেরকে যেন ঢুকতে দেওয়া হয় এই মিটিংয়ে। আমরা ওই দিন দেখতে পাই ওই ধরনের কোনো গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্ষমতার ভাগ বাটোয়ারার কোনো আলাপ ওই দিন করা হয় নাই। ওই দিন আলোচনা হয়েছিল দুটা বিষয়ে মেইনলি আলাপ হয়েছিল বলে আমরা ফিরোজ আহমেদের লেখায় আমরা দেখতে পাই। দুটা বিষয়ের মধ্যে একটা ছিল কোনো ইনস্টিটিউশন যেন ক্ষমতায় না নেয় অর্থাৎ সেনাবাহিনী যেন ক্ষমতা না নেয় এবং সবার সম্মতি নিয়ে যেন একটা সরকার গঠিত হয়, এই বিষয় নিয়ে আলাপ হয়েছিল। কোনো পলিটিক্যাল পার্টিকে ক্ষমতা দেওয়া বা কোনো ইনস্টিটিউশনকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে ওই দিন কোনো আলাপ হয় নাই। এবং ফিরোজ আহমেদের এই লেখায় আসিফ নজরুলের সাথে তিনি থাকতে গিয়ে যতক্ষণ না ছিলেন ততক্ষণ তার মনে হয়েছে তিনি কখনো চেষ্টা করেন নাই এখানে কোনো ধরনের প্রপাগান্ডা ছড়ানোর বা ক্ষমতা নেওয়ার কোনো চেষ্টা তিনি দেখতে পান নাই। তিনি নিজেও হন্য হয়ে খুঁজতেছিলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদেরকে। আসিফ নজরুল নিজেই তার স্বপ্রচেষ্টায় দ্রুত আখতার হোসেনকে তিনি ছাড়িয়ে আনতে সচেষ্ট হলেন এবং প্রেশার দিলেন সেনাবাহিনীকে। কারণ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা গুরুত্বপূর্ণ নেতাদেরকে যেহেতু পাওয়া যাচ্ছিল না, দ্রুত আখতার হোসেনকে ছাড়ানো হলো। আসিফ নজরুল যদি কোনো ধরনের ক্ষমতা নেয়ার চেষ্টা করতেন তাহলে আখতার হোসেনকে তো তিনি ছাড়তেন না। তাতে আমরা বুঝতে পারি আসিফ নজরুলকে যেভাবে এই বিষয়টার সাথে জড়ানো হচ্ছে, বিশেষ করে ইলিয়াস হোসেনের ভিডিওকে কেন্দ্র করে যেভাবে নতুন করে এই বিষয়টাকে নিয়ে আসা হচ্ছে, আসিফ নজরুলকে কালপিট বানানো, আমার মনে হয় সেই প্রচেষ্টাটা ভুল। হয়তো আসিফ নজরুলের অন্যান্য সমালোচনা থাকতে পারে, যেটা ফিরোজ আহমেদও তার লেখায় লিখেছেন। অন্যান্য বিভিন্ন সিদ্ধান্তে হয়তো আসিফ নজরুল ভুল থাকতে পারে এবং সেটা সমালোচনা অবশ্যই করা যায়, সেটা আমাদের করা উচিত। এই গভর্নমেন্টকে প্রেশারের মধ্যে রাখা, কোনো ভুল সিদ্ধান্ত না নিতে সচেষ্ট রাখা, সেটা আমাদের সবার জন্যই কর্তব্য। কিন্তু এই ধরনের গুরুতর প্রশ্নে অর্থাৎ ক্ষমতা ভাগ বাটোয়ারা, ক্ষমতা নিয়ে নেওয়া, নিজেই প্রধান উপদেষ্টা হওয়া, এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বের সাথে যুক্ত করা কোনো ব্যক্তিকে, সেটা আসলেই একটা ঘৃণ্য অপরাধ। ইলিয়াস হোসেনের এই ভিডিওকে কেন্দ্র করে আমরা অনেককেই হাসাহাসি করতে দেখলাম, আবার অনেকেই এই ভিডিওটা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং আমরা এখন রাজনৈতিক মহলে এটা নিয়ে খুব আলাপ হতে দেখছি এবং অনেকেই দ্বিধাবিভক্ত। জুনায়েদ সাকিকে এই 3 ছাত্র প্রতিনিধির সাথে যুক্ত করা হচ্ছে, এটা আরেক দিক দিয়ে হাস্যকর লাগে আমার কাছে। কারণ আরিফ তালুকদারকে, আবদুল্লাহ হুসাইন বা মুবাশশিরা, ওনারা কারা? আমি আরিফ তালুকদারকে জানি, তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য। মোহাম্মদ হুসাইন তিনিও একসময় ছাত্র অধিকারের সাথে যুক্ত ছিলেন বলে জানতে পারতেছি, তিনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন একটা, এবং মুবাশশিরাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আবার অন্যদিকে যদি আমরা দেখি উমামা ফাতেমা একজন কেন্দ্রীয় সমন্বয়ক, খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক এবং খুবই পরিচিত তার ফেস। সেই জায়গা থেকে
জুনায়েদ সাকি এখানে যদি কোনো ধরনের ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন বা কোনো ধরনের গেম খেলার চেষ্টা করেন, তাহলে কেন উমামা ফাতেমাকে কাজে লাগান নাই, যিনি ছাত্র ফেডারেশনের তৎকালীন সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই তাদের অর্থাৎ শেখ মাসুদের যে প্রপাগান্ডা, এটা নিতান্তই একটা ষড়যন্ত্র তত্ত্ব এবং জুনায়েদ সাকি তথা গণসংহতি আন্দোলনকে ডিমোরালাইজ করার জন্যই একটা তার প্রচেষ্টা এবং ঘৃণ্য প্রচেষ্টা বলেই আমরা ধরে নিতে পারি। আরিফ তালুকদার তিনি নিজেও তার ফেসবুক পোস্টে বিস্তারিত লিখেছেন এবং তার ওখানে যাওয়া নিয়ে তিনি নিজেও এক ধরনের অনুশোচনায় ভুগতেছিলেন এবং ওনাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার পোস্টে আমরা দেখতে পাই মোহাম্মদ হুসাইনের এক ধরনের প্রচেষ্টা আছে এবং মোহাম্মদ হুসাইন ওইখানে বঙ্গভবনে আসিফ নজরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা যারা ছিলেন তাদের সাথেও খারাপ ব্যবহার করেছে বলে আমরা আরিফ তালুকদারের পোস্টে এবং ফিরোজ আহমেদের পোস্টে আমরা দেখতে পাই। ফিরোজ আহমেদ তার পোস্টে লিখেছেন তার কাছে মনে হচ্ছিল তারা অস্বাভাবিক আচরণ করতেছেন, তারা যেন উত্তেজিত। কিন্তু ফিরোজ আহমেদ ধরে নিয়েছিলেন তারা আন্দোলনের সাথে যেহেতু যুক্ত, এত বড় একটা আন্দোলন তারা লিড দিচ্ছে, সেই কারণে হয়তো তাদের মন মেজাজ ভালো না, তারা উত্তেজিত অবস্থায় আছেন। কিন্তু কেউই জানতেন না আরিফ তালুকদার, মুবাশশিরা, মোহাম্মদ হোসাইন তারা আসলে কারা। শুধুমাত্র চিনতে পেরেছেন হাসনাত কাইয়ুম। ফিরোজ আহমেদই লিখতেছেন হাসনাত কাইয়ুম যদি ওই দিন না থাকতেন তাইলে ঘটনাটা আরও খারাপের দিকে যাইত। কারণ হাসনাত কাইয়ুম কেন চিনেন তাদেরকে? কারণ হাসনাত কাইয়ুম যেহেতু 2018 সাল থেকে একদম প্রত্যক্ষভাবে ছাত্র অধিকারকে সাপোর্ট দিয়ে আসতেছিলেন, তার চেম্বারে প্রতিনিয়ত ছাত্র অধিকারের যারা ছিলেন তাদের যাতায়াত ছিল, ফলে 2018 সালে যারা নেতৃত্ব ছিল এবং এখনকার যারা নেতৃত্ব ছিল তাদের সবাইকে তিনি মোটামুটি চেনেন। ফলে উনি ছাড়া আসিফ নজরুল নিজেও কিন্তু তেমনটা চিনতেন না বলেই আরিফ তালুকদার তার পোস্টে লিখেছেন। আরিফ তালুকদার বলতেছেন তার সাথে আসিফ নজরুল বেশ কয়েকবার দেখা হয়েছে কিন্তু ওইভাবে তার ঘনিষ্ঠতা ছিল না। সেই জায়গা থেকে আমরা এখানে আসিফ নজরুলকে ঢালাওভাবে দোষারোপ করা, জুনায়েদ সাকিকে এটার সাথে জড়ানো, এই বিষয়গুলো আমরা এখানে ক্লিয়ার হতে পারি। এখানে আসিফ নজরুলও এখানে দোষী না, এখানে জুনায়েদ সাকিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেটা নিতান্তই প্রপাগান্ডা হিসেবে ধরে নিচ্ছি। এবং এটার সাথে আমার কাছে মনে হয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপর যে হামলাটা হলো এটার প্রতিবাদ করা একমাত্র সংগঠন হিসেবে, আমি জানি না অন্য কোনো সংগঠন রাষ্ট্র সংস্কারের উপর হামলা হওয়ার পরবর্তীতে বিবৃতি দিয়েছে কিনা, তবে গণসংহতি আন্দোলন দিয়েছে। ফলে জামাত সেই জায়গা থেকে গণসংহতি আন্দোলন তথা জুনায়েদ সাকির উপর চড়াও হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে।